তো আজকে আমরা দেখবো হচ্ছে ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস পার্ট 7। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমরা এর আগে যে 6টা পার্ট তোমরা দেখেছো। আর আজকে আমাদের বাড়িতে একটু আমাদের বাড়িতে কোচিং আছে, তো আজকে একটু সাউন্ডে প্রবলেম হতে পারে, কারণ ওখানে টিচার্স ডে পালন হচ্ছে। তো তার জন্য সরি প্রথমেই চেয়ে নিলাম তোমাদের কাছে। আর এরপরের দিন থেকে আর সেই প্রবলেমটা হবে না। আর তোমরা আশা করছি কালকে যখন পার্ট 6-এর ভিডিও দিয়েছিলাম সেটা দেখেছো, আর তারপরে এনসিইআরটি পড়েছো তোমরা। আর আমি যেটা দেখছি সেটা হচ্ছে তোমরা কমেন্ট করছো না। কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে কোনটা ভুল হচ্ছে, তোমাদের কোনটা তোমরা বুঝতে পারছো না, সেগুলো আমি কি করে বুঝবো? তোমরা অবশ্যই কমেন্ট করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে আমরা আজকে, আর নিচে টেলিগ্রাম দেওয়া থাকবে, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা অবশ্যই জয়েন করে নিও। আর যদি ভিডিও না খুঁজে পাও, নিচে সব ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আগেরগুলোতেও দেওয়া ছিল, এটাও দেওয়া থাকবে। তো সেগুলো তোমরা দেখে নিও, তারপরে এই ভিডিওটাতে আসবে, ঠিক আছে? এবার চলো তাহলে, এবার আমরা পার্ট 7 আজকে শুরু করব। দেখো আজকে আমি কালকে কি বলেছিলাম, আমরা কালকে কী পড়েছিলাম? আমরা কালকে তোমার আর্লি এক্সপেরিমেন্টের ভ্যান নিলের যে পার্টটা ছিল সেটা কমপ্লিট করেছি। তারপরে আমরা ফ্যাক্টরস এফেক্টিং ফটোসিনথেসিসে গিয়েছিলাম, সেই জায়গার কী কমপ্লিট করেছি? আমরা সানলাইট কমপ্লিট করেছি, আমরা তোমার লাইট কমপ্লিট করেছি, আমরা তোমার কার্বন ডাইঅক্সাইড কমপ্লিট করেছি। এবার আমরা টেম্পারেচার আর ওয়াটার, দেখো আমরা আজকে পড়বো হচ্ছে টেম্পারেচার আর ওয়াটার। আর আমরা আজকে এমসিকিউ করব, ঠিক আছে? আমরা আজকে কী করবো? এমসিকিউ করব, ঠিক আছে? ওকে, দেখো প্রথম কথা, আমি কালকে কী বলছিলাম? আমি একটা গ্রাফ বলেছিলাম, হয়তো তোমাদের আছে, এইটা মনে আছে তোমাদের? এই দিকে হচ্ছে লেস, আর এদিকে হলো টক্সিক, আর এইদিকে এটা হলো অপটিমাম। আর আমি এক্সাম্পল দিয়েছিলাম যে তোমাদের পড়ার সাথে, তোমাদের পড়াশুনো, নিটের পড়াশুনোর সাথে, বা যে কোনো এক্সামিনেশান 11-12 যাই হোক, সেখানে আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে তোমাদের পড়ার কন্টেন্ট যদি কম হয়, যেটুকু দরকার তার থেকে যদি কম হয়, যেমন এনসিইআরটির নোটস, তোমরা নোটস পড়ছো কিন্তু এনসিইআরটি পড়ছো না, বা এনসিইআরটি পড়ছো নোটস পড়ছো না, তাহলে সেটা কম, তাহলে সেখানেও লস, তোমাদের এখানে লস হয়ে যাবে। কিন্তু যখন তোমরা এনসিইআরটি পড়বে, নোটস পড়বে, তার শুধু এনসিইআরটি আর নোটস পড়বে, তাহলে সিলেকশন হয়ে যাবে অপটিমাম। আর যদি এনসিইআরটি নোটস আবার বাইরে কিছু পড়ছো, তাহলে কী হয়ে যাবে? অপটিমামের থেকে বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে কী হয়ে যাবে? টক্সিক হয়ে যাবে। ওকে, এটা আমি তোমাদের কালকে বলেছিলাম, তাই না? এবার এর সাথে আমরা রিলেট করব টেম্পারেচারটাকে। দেখো দুটো প্ল্যান্ট বলেছিলাম, দুটো প্ল্যান্ট, কী প্ল্যান্ট? দুটো প্ল্যান্ট। আমরা এখানে 3টে প্ল্যান্ট পড়েছিলাম, তার মধ্যে দুটো প্ল্যান্ট C3 আর C4, যেটা আমরা CO2 কনসেন্ট্রেশনেও বলেছিলাম। আমি কি বলেছিলাম? এর CO2 কনসেন্ট্রেশন কত বলে ফেলাও? 450 মাইক্রো লিটার পার লিটার, আর এর কত? 360 মাইক্রো লিটার পার লিটার বলেছিলাম। কিন্তু বাতাসে কত আছে? 400 মাইক্রো লিটার পার লিটার। কার পরিমাণ এটা? CO2-র পরিমাণ, CO2, অ্যামাউন্ট অফ CO2। তাহলে C4-এর ক্ষেত্রে কত দরকার? 360। তাহলে লিমিট যা দরকার তার থেকেও বেশি আছে। তাহলে CO2 লিমিটিং কার ক্ষেত্রে? C3-র ক্ষেত্রে লিমিটিং, কারণ C4-এর ক্ষেত্রে কি আছে? লিমিটের থেকে বেশি আছে, ঠিক আছে? কিন্তু এর ক্ষেত্রে 450 আছে, কিন্তু 400 আছে বাতাসে, এয়ারে 400 আছে, 400 মাইক্রো লিটার পার লিটার CO2 আছে, কিন্তু দরকার কত এর? 450। তো এদের জন্য কি হয়? স্পেশাল কী করতে বলেছিলাম? গ্রিন হাউস করতে বলেছিলাম, মনে আছে? যার এক্সাম্পল ছিল বেল পেপার, টমেটোস, কালকে বলে দিয়েছিলাম আমি। ওকে, তো আজকে আমরা পড়বো টেম্পারেচার। দেখো টেম্পারেচারের ক্ষেত্রে কি C3 C4 আসবে। C3-র ক্ষেত্রে যেটা টেম্পারেচার হয়, ঠিক আছে, C3-র ক্ষেত্রে টেম্পারেচার হয় 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর C4-এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড।
ঠিক আছে, তাহলে C3 এর ক্ষেত্রে হয় 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর C4 এর ক্ষেত্রে হয় 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে C3 এর ক্ষেত্রে কত 25 থেকে 30, আর C4 এর ক্ষেত্রে কত 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ঠিক আছে। তাহলে তাহলে কি বলেছে, দ্য ডার্ক রিয়াকশন বিন এনজাইমেটিক আর টেম্পারেচার কন্ট্রোল। আচ্ছা, এর আগে আমি তোমাদের একটা জিনিস আগে বলে দিই। ধরো ধরো টেম্পারেচার যদি আমি হাই করে দিই, এখানে একটা কোশ্চেন আমি তোমাদের বলছি, যদি আমরা টেম্পারেচার হাই করে দিই, যদি আমরা টেম্পারেচার হাই করে দিই তাহলে কি হবে? তাহলে দেখো যেটা হবে, সেখানে কোশ্চেনটা কি, যদি আমরা টেম্পারেচার হাই করে দিই তাহলে ফটোসিনথেসিসের কোন ফেজ বেশি এফেক্ট হবে? অ্যান্সার দাও। যদি আমরা টেম্পারেচার হাই করে দিই তাহলে ফটোসিনথেসিসের কোন ফেজ এফেক্ট হবে? দেখো আমরা কি বলেছিলাম, ফটোসিনথেসিসের দুটো ফেজ, লাইট ফেজ, আরেকটা পড়েছিলাম ডার্ক ফেজ। মনে আছে? তাহলে আমাকে এই প্রশ্নের উত্তর দাও, যদি আমরা টেম্পারেচার হাই করে দিই তাহলে ফটোসিনথেসিসের কোন ফেজ বেশি এফেক্ট হবে, লাইট ফেজ না ডার্ক ফেজ? একটু ভেবে ভাবো দেখি, একটু পজ করে তোমরা ভাবো এই কোশ্চেনটা। দেখো, আমি যখন লাইট ফেজ আর ডার্ক ফেজ পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে সবথেকে বেশি এনজাইম কোথায় লাগছে, লাইট ফেজ না ডার্ক ফেজে? সবথেকে বেশি এনজাইম কোথায় লাগছে? ডার্ক ফেজে লাগছে, তাই না? ডার্ক ফেজে হচ্ছে, তাহলে ডার্ক ফেজে মানে দেখুন রিউবিস্কো এনজাইম লাগছে, সব জায়গায় এনজাইম লাগছে ডার্ক ফেজে। তাহলে কিন্তু লাইট ফেজে অতটা এনজাইম দরকার পড়ছে না, তাই না? কারণ ওটা সানলাইট দিয়ে হচ্ছে। তাহলে আমরা কি জানি, এনজাইম ইজ inactivated in higher temperature, মানে এনজাইমের ক্ষমতা নষ্ট হয়ে যায় হায়ার টেম্পারেচারে, কিন্তু এনজাইম ইজ অ্যাক্টিভেটেড অ্যাট অপটিমাম টেম্পারেচার। অপটিমার কথা আমি একটু আগেই বলে দিয়েছিলাম। তাহলে এনজাইম ইজ ইনঅ্যাক্টিভেটেড ইন হায়ার টেম্পারেচার, তাহলে হায়ার টেম্পারেচার এনজাইম কী হয়, ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়, তাই না? তাহলে এবার পাবো এনজাইম কোথায় ইউজ হচ্ছে, ডার্ক ফেজে। তাহলে যদি টেম্পারেচার আমি বাড়িয়ে দিই তাহলে এনজাইম কী হয়ে যাবে, ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। তাহলে এনজাইম ইনঅ্যাক্টিভেটেড, আর যদি এনজাইম যদি ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে কী হবে, ডার্ক ফেজ কী হবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ডার্ক ফেজ বন্ধ হবে না, মানে ডার্ক ফেজ এফেক্ট হবে। হ্যাঁ, ওটাই, মানে ডার্ক ফেজ এনজাইম যদি না কাজ করে বন্ধ হয়ে যাবে, মানে এফেক্ট হবে, ওটাই লিখতে পারো। বাট এফেক্ট হয়ে যাবে, এটা লেখো, এফেক্ট হবে। তাহলে ডার্ক ফেজে এনজাইম ইউজ হবে। এবার যদি টেম্পারেচার বাড়িয়ে দিই তাহলে কি এনজাইম কী হয়ে যাবে, ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। আর ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে হলে লাইট ফেজ না ডার্ক ফেজে এফেক্ট হবে, ডার্ক ফেজে এফেক্ট হবে। কেন? কারণ ডার্ক ফেজে এনজাইম ইউজ হচ্ছে, তাহলে এটা এফেক্ট হয়ে যাবে। ওকে, বোঝা গেল। এবার আমি তোমাদের আরেকটা জিনিস বলছি, ঠিক আছে? এটা বোঝা গেল। এবার দেবো, বোঝা গেল এটা? না বুঝতে পারলে বলো কমেন্টে, আমি তোমাদের আবার কালকে বুঝিয়ে দেব, ঠিক আছে? ওকে, এবার দেখো,
এবং হচ্ছে ডার্ক রিয়াকশন বি এনজাইমেটিক আর টেম্পারেচার কন্ট্রোল, বলে দিলাম এই জন্যই, ঠিক আছে, এটা মানে বুঝে গেছো তাহলে। দো দ্য লাইট রিয়াকশান আর অলসো টেম্পারেচার সেন্সিটিভ, এই জন্য লাইট রিয়াকশান, দো দ্য লাইট রিয়াকশান দে আর এফেক্টেড টু এ মাস লেজার, ওখানেও এনজাইম ইউজ হয়, আমি ওটাই বললাম যে ডার্ক ফেজ লাইট ফেজ দুটোতেই এনজাইম ইউজ হচ্ছে, কিন্তু যেহেতু তোমার ডার্ক ফেজে বেশি মাত্রায় তোমার এনজাইম যেহেতু ইউজ হচ্ছে, তাহলে এফেক্ট কোথায় বেশি হবে? ডার্ক ফেজ এফেক্ট বেশি হবে। লাইট ফেজে এফেক্ট হবে কারণ ওখানেও তো এনজাইম আসে, এফেক্ট হবে, কিন্তু অতটাও হবে না যতটা ডার্ক ফেজে এফেক্ট পড়বে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, এবার দেখো, দ্য C4 প্লান্টস রেসপন্ড টু হাই টেম্পারেচার অ্যান্ড শো হাই রেট অফ ফটোসিনথেসিস হোয়াইল C3 প্লান্টস হ্যাভ এ মাচ লোয়ার টেম্পারেচার অপটিমাম। এই দেখো, তাহলে C4 এর জন্য কত টেম্পারেচার দরকার? 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু C3-র ক্ষেত্রে কি 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড দরকার, ঠিক আছে, ওকে। তাহলে এইটুকু আমরা বলতে পারি, তাহলে C4 প্লান্ট রেসপন্ড কোথায়? ইন হায়ার টেম্পারেচার। তাহলে C4 প্লান্ট রেসপন্ড হায়ার টেম্পারেচার, এবার যদি হায়ার টেম্পারেচার, তাহলে অ্যান্ড শো হাই রেট অফ ফটোসিনথেসিস, সেখানে C3 প্লান্ট রেসপন্ড অ্যাট লোয়ার টেম্পারেচার, কিন্তু C4 প্ল্যান্ট কি রেসপন্ড ইন হায়ার টেম্পারেচার অ্যান্ড শো হাই রেট অফ ফটোসিনথেসিস, আর C3 প্ল্যান্ট কি রেসপন্ড লোয়ার টেম্পারেচার। এবার কত টেম্পারেচার C3 প্ল্যান্ট? 25 থেকে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, C4 প্ল্যান্ট থেকে কত? 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, বোঝা গেল? ওকে, এই যে ভ্যালুগুলো, যে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড C3, C4 এর ক্ষেত্রে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলা খুব ইম্পর্ট্যান্ট, স্টার লাগে নাও, স্টার, এগুলো হচ্ছে স্টার পয়েন্ট। কি পয়েন্ট? স্টার পয়েন্ট, ঠিক আছে, ওকে। এবার দেখো, দ্য টেম্পারেচার অপটিমাম ফর ফটোসিনথেসিস অফ ডিফারেন্ট প্লেয়ার অলসো ডিপেন্ড অন দ্য হ্যাবিটেট। এবার দেখো, টেম্পারেচার আবার ডিপেন্ড করে, ফটোসিনথেসিসের জন্য কত টেম্পারেচার কার দরকার সেটা আবার কার উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে ওদের হ্যাবিটেটের উপরেও ডিপেন্ড করে। তাহলে টেম্পারেচার হ্যাবিটেটও ডিপেন্ডেন্ট, কিন্তু হ্যাবিটেট ডিপেন্ডেন্ট, টেম্পারেচার কি ডিপেন্ডেন্ট? টেম্পারেচার হ্যাবিটেট ডিপেন্ডেন্ট। তাহলে টেম্পারেচার কি ডিপেন্ডেন্ট? হ্যাবিটেট ডিপেন্ডেন্ট। কীরকমভাবে হ্যাবিটেট ডিপেন্ডেন্ট কীভাবে? দেখো, টপিক্যাল প্লান্টস হ্যাভ হায়ার টেম্পারেচার অপটিমাম দেন টেম্পারেট। এবার দেখো, দুটো জিনিস আছে যেটা আমরা ইকোলজি যখন পড়বো তখন আমরা ওখানে দেখবো, অর্গানিজম এবং পপুলেশনে আছে, ওখানে দুটো জায়গার নাম পড়বো। একটা পড়বো হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন, আর একটা পড়বো হচ্ছে টেম্পারেট রিজিয়ন। ওখানে আমি তোমাদের এগুলো ডিটেলসে বোঝাবো, ঠিক আছে, টপিক্যাল কী হয়, টেম্পারেট কী হয়, ওটা আমি ডিটেলসে ওখানে তোমাদের বোঝাবো। কিন্তু তার আগে তোমরা এটা মনে রাখো, টপিক্যাল রিজিয়ন আছে একটা আর টেম্পারেট রিজিয়ন আছে একটা, বোঝা গেল এটা? ওকে, ঠিক আছে, ওকে। এবার দেখো, তাহলে টপিক্যাল রিজিয়নে যারা থাকে, টপিক্যাল রিজিয়ন কোথায় হয়? দেখো, আমি তোমাদের মুছে দিই, এগুলো তোমাদের লেখা হয়ে গেছে হয়তো, দেখো, টপিক্যাল রিজিয়ন মানে যেখানে হায়ার টেম্পারেচার, আর টেম্পারেট মানে যেখানে লোয়ার টেম্পারেচার। তাহলে এখানে যে টেম্পারেচার দরকার হয় হায়ার টেম্পারেচার, এখানে প্ল্যান্টদের ক্ষেত্রে, টপিক্যাল যারা প্ল্যান্ট হয় তাদের ক্ষেত্রে কী দরকার? হায়ার টেম্পারেচার দরকার। তাহলে ওদের ক্ষেত্রে ফটোসিনথেসিস, টপিক্যাল প্ল্যান্টদের ক্ষেত্রে ফটোসিনথেসিস কখন হবে? যখন ওরা হায়ার টেম্পারেচার পাবে, মানে ওরা হায়ার টেম্পারেচারে অ্যাডাপ্টেড হয়ে গেছে। কিন্তু টেম্পারেটারের ক্ষেত্রে কি? ওদের ক্ষেত্রে লোয়ার টেম্পারেচার দরকার, টেম্পারেট প্ল্যান্টদের ক্ষেত্রে লোয়ার টেম্পারেচার দরকার। তাহলে লোয়ার টেম্পারেচার ওরা অ্যাডাপ্টেড হয়ে গেছে।
তাহলে কি একটা টপিক্যাল জায়গা পেয়ে গেলো, টপিক্যাল হ্যাবিটেট, আর একটা টেম্পারেট হ্যাবিটেট পেয়ে গেলো। তাহলে দুটো আলাদা আলাদা হ্যাবিটেট, তাহলে হ্যাবিটেট ডিপেন্ডেন্ট টেম্পারেচার, বোঝা গেল? ওকে, এটা গেল। তাহলে এবার চলে আসো ওয়াটার। এবার চলে আসো ওয়াটার। ঠিক আছে, দেখো ওয়াটার। এবার কথা হচ্ছে ওয়াটার কী করে এফেক্ট করছে। দেখো আমরা একটা জিনিস জানি, ধরো তুমি জানো প্ল্যান্টে থাকে কি, প্ল্যান্ট একটা প্রসেস হয়। তোমরা যখন আমি তোমাদের ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস পড়াবো, তখন একটা প্রসেস হয় প্ল্যান্টে। কি প্রসেস? ট্রান্সপিরেশন। কি হয়? ট্রান্সপিরেশন। ঠিক আছে, তাহলে ট্রান্সপিরেশন যখন হয় তখন কি হয় যে 99% ওয়াটার তোমার স্টোমাটা দিয়ে বাইরে বেরিয়ে যায়, আর ফটোসিনথেসিসে যেটা ইউজ হয় সেটা হচ্ছে 1% ওয়াটার। কি 1% ওয়াটার তোমার ইউজ হয়, 99% ওয়াটার বেরিয়ে যায়। এবার ধরো এরকম বেরোনোর জন্য কি হলো, ওয়াটারের স্ট্রেস পড়ে গেল, মানে ওয়াটারের কী হলো, খামতি শুরু হয়ে গেল ভিতরে। যেই ওয়াটারের খামতি শুরু হয়ে যাবে সেই ফটোসিনথেসিসের উপর এফেক্ট আসবে। ফটোসিনথেসিসের উপর যেন এফেক্ট না আসে তার জন্য কি হয়, স্টোমাটাকে বন্ধ করা হয়, ক্লোজ করা হয়, স্টোমাকে ক্লোজ করে দেওয়া হয়, বোঝা গেল? এবার দেখো আমরা কী বলে, ইভেন দো ওয়াটার ইজ ওয়ান অফ দ্য রিয়াক্টেন্স ইন দ্য লাইট রিয়াকশন। কেন? কারণ দেখো, আর ওয়াটার কী করতে ইউজ হবে আমাদের লাইট রিয়াকশানে। আমরা PO2 দেখেছি যে ওয়াটার স্প্লিট হয়েছে, তারপরে ATP NADPH O2 তৈরি হয়েছে, তারপরে সেগুলো ডার্ক ফেজে কাজ হচ্ছে, তাই না? তো সেই জন্য ওয়াটার দরকার। তো ইভেন ওয়াটার ইজ দ্য ওয়ান অফ দ্য reactants in the light reaction. The effect of water as a factor is more through the effect of plant rather than directly on the photosynthesis. কীভাবে ডাইরেক্টলি ডিপেন্ড করে ফটোসিনথেসিসের উপর? তাহলে এটা কীভাবে ডিপেন্ড করে? ডাইরেক্টলি ডিপেন্ড করছে, কারণ এটাই তো স্প্লিট হবে না প্রথমে PS2 যখন লাইট পড়বে 680 ন্যানোমিটার, 2 মানে 6-8 বলে দিয়েছিলাম। তো ডাইরেক্টলি ডিপেন্ড অন photosynthesis. বোঝা গেল কি? তো rather than directly on photosynthesis, water stress caused on the stomata close to reducing the CO2 availability. তাহলে ওয়াটার স্ট্রেসের জন্য কী হবে, স্টোমাটা ক্লোজ হয়ে যাবে, আর স্টোমাটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে কী হবে, CO2 অ্যাভেলেবিলিটি কী হয়ে যাবে, কমে যাবে। ওকে, কমে যাবে। Besides, water stress also makes leaves wilt, thus reducing the surface area of the leaf and metabolically activity. এবার সারফেস এরিয়া যদি রিডিউস করে যায় তাহলে মেটাবলিক অ্যাক্টিভিটি কী হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, তাই না? মেটাবলিক, ওই যে আমরা যে স্মল যারা অ্যানিম্যাল হয় তাদের ক্ষেত্রে কী হয়, সারফেস এরিয়া বেশি হয়, ওই জন্য ওদের মেটাবলিক অ্যাক্টিভিটি কী হয়, ওদের সাইজ কম হয়, কিন্তু সারফেস এরিয়া বেশি হওয়ার জন্য কী হয়, ওদের মেটাবলিক অ্যাক্টিভিটি হাই হয়। বলেছিলাম এটাও আমরা ওই ইকোসিস্টেম, যে ইকোলজি যখন পড়বো, অর্গানিজম পপুলেশন, তখনও পড়বো। এটা কী হয় এখানে, তাহলে একটা হয় কি একটা যেটা আমি বলেছিলাম যে ওয়াটার স্ট্রেসের জন্য কী হয়, স্টোমাটা বন্ধ হয়ে যায়, আর স্টোমাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওয়াটার স্ট্রেস তো কমে গেল, সেটা ঠিক আছে, কিন্তু CO2 তো আসতে পারবে না এবার, কারণ CO2 তো স্টোমাটা ওপেন হচ্ছিলো কেন, যাতে CO2 আসতে পারে, কিন্তু CO2 তো এখন আর আসতে পারছে না, ঠিক আছে? তাহলে CO2 অ্যাভেলেবিলিটির ওপরে এফেক্ট পড়বে। তাহলে এবার দেখো, বিসাইডস ওয়াটার স্ট্রেস অলসো মেক লিভস হুইল্ট, দাস রিডিউসিং দ্য সারফেস এরিয়া অফ লিভস। তাহলে কী হবে, ওয়াটার স্ট্রেস যদি কমে যায় তাহলে লিভস হুইল্ট হয়ে যাবে। মানে হুইল্ট বলতে কীরকম, মানে লিভ একটা এমন পজিশনে যাবে যেখানে ওর সারফেস এরিয়া রিডিউস হয়ে যায়, আর সারফেস এরিয়া রিডিউস হয়ে গেলে মেটাবলিক অ্যাক্টিভিটি কী হয়ে যাবে, হাই হয়ে যাবে। মানে হাই না, মানে মেটাবলিক অ্যাক্টিভিটি যেরকম ছিল সেরকমই থাকবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এগুলো আমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল, বোঝা গেল এগুলো, ঠিক আছে? ওকে, এইবার সেও ঠিক আছে। এবার আমি তোমাদের করাবো কোশ্চেন। 1 মিনিট একটু দাঁড়াও, আমি একটু দাঁড়াও। চলো দেন এবার আমরা করব শেষ। তাহলে আমাদের ফটোসিনথেসিস শেষ হয়ে গেল এখানে। এবার আমরা করব কিছু কোশ্চেন,
কী করবো, কিছু কোশ্চেন করব, ঠিক আছে? চলো, তাহলে এটা শেষ হয়ে গেল, কমপ্লিট ফটো সিনথেসিস। তাহলে ফটোসিনথেসিস কী হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? পুরো কমপ্লিট, একটাও পয়েন্টও আমি কিন্তু ছাড়িনি, প্রত্যেকটা পয়েন্ট আমি ডিসকাস করেছি, আর প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে আমাদের ফটোসিনথেসিস কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো এবার আমরা কিছু কোশ্চেন দেখবো প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে? যে আমরা কোনটা পড়িনি বা কি আমরা দেখে নিচ্ছি। এবার দেখবে যে কোশ্চেন করা কি সোজা হয়ে গেছে, দেখো, শুধু দেখো, ঠিক আছে? আমি তোমাদের এবার দেখাচ্ছি, দেখো কোশ্চেন করা কি সোজা হয়ে যাবে, দেখো। চলো আজ এবার আমরা কোশ্চেন করবো, হ্যাঁ চলো চলো। দেখো সবাই এই বইটা কিনে নেবে, এই যে এই বইটা নাম গিয়ে দেখো, দেখে নাও, এই দেখো, দেখেছো তো, MTG 32 ইয়ার্স, ঠিক আছে? নিট বায়োলজি, এটা কিনে নেবে সবাই, ঠিক আছে? ওকে, দেখো এবার আমি তোমাদের এক এক করে কোশ্চেন ডিসকাস করবো। প্রথম কোশ্চেনটা, ওয়ান সায়েন্টিস্ট কালচার্ড ক্ল্যাডোফোরা ইন এ সাসপেনশন অফ অ্যাজোটোব্যাক্টার অ্যান্ড ইলুমিনেটেড দ্য কালচার বাই স্প্লিটিং লাইট through a prism. He observed that the bacteria accumulated mainly in the region of, কোথায় বলো, ব্লু আর রেড লাইট। কে করেছিল সেটা আমাদের বলতে হবে, কি নাম? TW এঙ্গেলম্যান, ঠিক আছে? Which of the following is not a product of light reaction of photosynthesis? দেখো ATP, NADH, NADPH, অক্সিজেন, তাই না? কোনটা বলো? আমি কি জানি লাইট রিয়াকশনের প্রোডাক্ট? ATP, NADPH অ্যান্ড অক্সিজেন, ঠিক আছে? তাহলে ATP লাইট রিয়াকশন কী তো ATP, NADPH টু NADPH আর O2 তৈরি হচ্ছিল, ঠিক আছে? ATP, NADPH অ্যান্ড O2 তৈরি হচ্ছিল। তাহলে কোনটা হবে না বলো? ATP অ্যান্সার আছে, NADH আছে, NADPH আছে, NADH হবে না, NADPH হবে। NADH কোথায় আছে? রেসপিরেশনে আছে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, উইথ রেফারেন্স টু ফ্যাক্টরস অ্যাফেক্টিং the rate of photosynthesis, which of the following statement is not correct? দেখা যাক, increase atmospheric CO2 concentration up to 0.05% can enhance CO2 fixation। দেখো এখানে ইনসার্টেতে একটা লাইন লেখা আছে, কোনটা কি বলেছে? নট কারেক্ট, এটা তো কারেক্ট, এনসাইটিতে লাইনও লেখা রয়েছে, দেখো, ইনক্রিজ অ্যাটমসফিয়ার CO2 কনসেন্ট্রেশন আপ টু 0.05% ক্যান এনহ্যান্স CO2 ফিক্সেশন রেট, হ্যাঁ কারেক্ট। C3 প্ল্যান্টস রেসপন্ড টু হায়ার টেম্পারেচার, C3 প্ল্যান্টসকে হায়ার টেম্পারেচার কত বলেছিলাম? C3 প্ল্যান্টস কত বলেছিলাম? 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। C4 প্ল্যান্ট কত বলেছিলাম বলো, কত বলেছিলাম বলো? C4 প্ল্যান্টস কত বলেছিলাম? এটা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওটা বলেছিলাম 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি 30 ডিগ্রি সেন্টিগ্রেড C3, C4 এর ক্ষেত্রে 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বলো হায়ার টেম্পারেচার কোনটা হলো, C3 না C4? C3 হলো, সরি, হায়ার টেম্পারেচার কী হলো? C4 হলো, কারণ এটা 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বি অ্যান্সার কী হবে? বি অপশান কী হবে তোমার? হচ্ছে আমার কী হবে? বি অপশান ইনকারেক্ট হবে, কারণ C3 প্ল্যান্টস লোয়ার টেম্পারেচার আর C4 প্ল্যান্টস হায়ার টেম্পারেচার। নেক্সট কোশ্চেন কি, নেক্সট অপশান কি, অপশানগুলো দেখে নিই। টোম্যাটো ইজ এ গ্রিন হাউস ক্রপ হুইচ ক্যান বি গ্রোন ইন CO2 এনরিচ অ্যাটমসফিয়ার ফর হায়ার ইল্ড। একদম, আমি এটা বলে দিয়েছিলাম যে C3 প্ল্যান্ট, যে কারণ C3 প্ল্যান্টের ক্ষেত্রে কত দরকার? 450 মাইক্রোলিটার পার লিটার, তাই না? কিন্তু বাতাসে আছে কত? 400 মাইক্রোলিটার পার লিটার, এয়ারে এত CO2 আছে, আর দরকার কত? 450। তাহলে ওদেরকে নিয়ে গিয়ে গ্রিন হাউসে করতে হবে,
তাহলেই CO2 ওটা এনভায়রনমেন্টে ওরা জন্মাতে পারবে। ওকে, লাইট স্যাচুরেশন ফর CO2 অকার্স অ্যাট 10%। এটাও বলে দিয়েছিলাম আমি কালকে, এনসিইআরটিতে লেখা রয়েছে 10% অফ ফুল সানলাইট, এটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম। 1 মিনিট, ঠিক আছে, ওকে, বোঝা গেল। ওকে, এবার নেক্সট, ফসফোএনল পাইরুভেট ইজ দ্য প্রাইমারি CO2 অ্যাকসেপ্টার। কোথায় বলো, বলো কোথায়? দেখো C3-তে কী ছিল? RUBP, আর C4-এ কে ছিল? ফসফোএনল পাইরুভেট। কার ক্ষেত্রে বলো? C4 প্লান্ট। ওকে, the process which makes major difference between C3 plants and C4 plants, বলো কি ডিফারেন্স? গ্লাইকোলাইসিসে তো এখনও যায়নি। আচ্ছা, কেলভিন সাইকেল এখনও কেলভিন সাইকেল মানে C3 সাইকেল। এবার দেখো C3 সাইকেল দুটোর মধ্যেই আছে, তো এটা তো ডিফারেন্স তো হলো না। ওকে, ফটো রেসপিরেশন C3-তে হয়, C4-এ হয় না। কেন? কারণ C4-এ কী থাকে? বান্ডেল শিট সেলের মধ্যে, আর বান্ডেল সেলের মধ্যে ইউবিস্কো থাকে, যে বান্ডেল শিট সেল ইম্পারমিয়াস টু গ্যাসেস। ওকে, আর C3 প্ল্যান্টসের ক্ষেত্রে আর হচ্ছে রেসপিরেশন এখন আমরা যাইনি, ওটা আমরা যখন পড়বো তখন। আচ্ছা, তাহলে মেজর ডিফারেন্স কি? ফটো রেসপিরেশন। ওকে, ওয়াটার ভেপার্স কাম আউট ফ্রম দ্য প্ল্যান্ট লিপ থ্রু দ্য স্টোমাটাল ওপেনিং। Through the same stomatal opening, carbon dioxide diffuses into plant during photosynthesis. Reason out above the statement using one of the following option. ঠিক আছে, the above process happen only during the night time. The one process occurs during the daytime and the other is night. তেমন কোনো ম্যাটার নেই। বোথ প্রসেস ক্যান নট হ্যাপেন সাইমেলটেনিয়াসলি। যদি না হতো তাহলে তোমার তৈরি হতো না, গ্লুকোজ তৈরি করা যেতই না, কারণ লাইট রিয়াকশানে যা প্রোডাক্ট হচ্ছে সেগুলোই তোমার ডার্ক রিয়াকশানে ইউজ হচ্ছে। আচ্ছা, বোথ প্রসেস ক্যান হ্যাপেন টুগেদার বিকজ দ্য ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ ওয়াটার অ্যান্ড CO2 ইজ ডিফারেন্ট। একদম ঠিক, ঠিক আছে, এটাই হবে। ঠিক আছে, ওকে। ইন এ ক্লোরোপ্লাস্ট দ্য হাই নাম্বার অফ প্রোটনস আর ফাউন্ড ইন, বলো কোথায় পাওয়া হয় নাম্বার অফ প্রোটন? লিউমেন অফ থাইলাকয়েড। কারণ সব এসে জমছিল কোথায়? লিউমেন অফ থাইলাকয়েডের ভিতরে, গ্রেডিয়েন্ট বানানোর জন্য বলে দিয়েছিলাম। ওকে, এমারসন এনহান্সমেন্ট এফেক্ট অ্যান্ড রেড ড্রপ হ্যাভ ইনস্ট্রুমেন্টাল ইন দ্য ডিসকভারি অফ, কী বলেছিলাম? যদি যখন এমারসন এনহান্সমেন্ট এফেক্ট কখন বলে দিয়েছিলাম? যখন দুটো ফটো সিস্টেম PS1 অ্যান্ড PS2 বোথ তোমার কাজ করছে কি? সাইমালটেনিয়াসলি যখন ওরা কাজ করছে, সাইমালটেনিয়াসলি ওয়ার্ক যখন ওরা করছে, তখন ফটোসিনথেসিসের রেট কী হয়ে যাচ্ছে? এনহ্যান্স হয়ে যাচ্ছে। তাই ওকে কী বলেছিলাম? এমারসন এনহ্যান্সমেন্ট এফেক্ট। আর রেড ড্রপ কাকে বলেছিলাম? যখন বেশি অয়েল ব্লেন্ডে লাইভ দিচ্ছি তখন দরকার 400 থেকে 700 বেশি 800-900 দিয়ে দিচ্ছি, তখন কী হয়ে যাবে? অক্সিডেশন হয়ে যাবে। কার? তোমার হচ্ছে ক্লোরোফিলে। আর ক্লোরোফিলের যদি অক্সিডেশন হয়ে যায়, ফটোসিনথেসিসের রেট কী হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে। আর যদি রেট ড্রপ হয়ে যায় তাকে কী বলে? এই জন্য কী বলা হয়? রেড ড্রপ এক্সপেরিমেন্ট। বোঝা গেল? কখন হচ্ছে এটা? তাহলে তোমার হচ্ছে যখন দুটো ফটো সিস্টেম সাইমালটেনিয়াসলি কাজ করছে। ওকে, তাহলে ডি অ্যান্সার। ওকে, এ প্লান্ট ইন ইউর গার্ডেন্স অ্যাভয়েড ফটো রেসপিরেটরি লসেস হ্যাজ ইম্প্রুভড water use efficiency, shows high rates of photosynthesis at high temperature and has improved efficiency of nitrogen utilization. তাহলে হাই টেম্পারেচার দেখেই আমরা বলে দিতে পারবো কোন প্লান্ট C3 না C4। বলে বেলাও C4, সোজা গল্প। ঠিক আছে, ইন ফটোসিনথেসিস দ্য লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশান টেক্স প্লেস। তারপর হলো লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশান কোথায়? আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, কোশ্চেনে এরকম একটা ল্যাঙ্গুয়েজ থাকবে, ডার্ক ফেজ ডাইরেক্টলি ডিপেন্ড অন লাইট না ইনডাইরেক্টলি ডিপেন্ড অন লাইট? সোজা কথা বলো, ডার্ক ফেজ কি? ডার্ক ফেজ ডিপেন্ড কিসের উপরে? দ্য প্রোডাক্ট অফ লাইট ফেজ মানে প্রোডাক্ট অফ লাইট ফেজ কী ATP, NADPH আর O2, সেটা ইউজ হচ্ছে ডার্ক ফেজে গিয়ে, তারপর ওখানে গিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাই না? তাহলে ডার্ক ফেজ ইনডাইরেক্টলি ডিপেন্ড অন সানলাইট আর ডাইরেক্টলি ডিপেন্ড অন লাইট, প্রোডাক্ট অফ লাইট ফেজ। এটা মনে রাখবা, ঠিক আছে? আর তোমাকে এটা জিজ্ঞেস করতে পারে ডার্ক ফেজ কখন হয়? ডার্ক ফেজ নাইটে হয়
নাকি তোমার হচ্ছে ডার্ক ফেজ নাইটে হয়, মানে এটা জিজ্ঞেস করতে পারে যে ডার্ক ফেজ কি দিনের বেলায় হয় না, এটা জিজ্ঞেস করতে পারে। ডার্ক ফেজ কি দিনের বেলায় হয় না, বলবে হ্যাঁ দিনের বেলায় হয়। কারণ যদি লাইট ফেজের পরে ডার্ক ফেজ না হয় তাহলে কোনো দিন গ্লুকোজের সিনথেসিস হবে না, আর গ্লুকোজ যদি না হয় তাহলে গাছ স্টার্চ হিসেবে স্টোর করতে পারবে না গ্লুকোজকে, আর যদি সেটা না করতে পারে তাহলে ফটোসিনথেসিস করার কোনো মানে নেই। তাহলে তার মানে ফটোসিনথেসিস পুরো ফুলফিল হবে না। ফটোসিনথেসিস করার উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ তৈরি করা, কার্বোহাইড্রেট তৈরি করা, এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, দেন তাহলে এটা কী হবে, লাইট, তাহলে এবার লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন, তাহলে ডার্ক, তাহলে যেহেতু ডার্ক তাহলে লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশনকে ডার্ক ফেজ, আর ডার্ক ফেজ কোথায় আছে, কোথায় আছে বলো, স্টোমাতে, মানে স্টোমা ম্যাট্রিক্সে। কারণ লাইট ফেজ কোথায় আছে, গ্রানা বা থাইলাকয়েডে, আর হচ্ছে তোমার ডার্ক ফেজ কোথায় হচ্ছে, স্টোমাটাল ম্যাট্রিক্সে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, ক্রোম্যাটোফোর টেক্স পার্টস ইন, বলো ক্রোম্যাটোফোর। আচ্ছা দেখো একটা ওয়ার্ড আছে ক্রোম্যাটোফোর, ক্রোম্যাটোফোর, ক্রোমা মানে কালার, ক্রোমা কথার হচ্ছে কালার, ক্রোমা কথার হচ্ছে কালার, ক্রোম্যাটোফোর মনে রাখবা। ক্রোম্যাটোফোর টেক্স পার্টস ইন ফটোসিনথেসিস, কারণ এই ক্রোম্যাটোফোর হচ্ছে পিগমেন্টস, এগুলো পিগমেন্টস, ওই যে কালার বলেছিলাম আমি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ ক্রোম্যাটোফোরের মধ্যে থাকে। তো ক্রোম্যাটোফোর মানে হচ্ছে কালার, ঠিক আছে? ওকে, তো ফটোসিনথেসিস টেক্স প্লেস ইন ফটোসিনথেসিস। ওকে, দেন দেখো বান্ডেলসিস সেল আর রিচ ইন পেপ কার্বক্সিলেজ, ভুল, কারণ মেজোবিল সেলে পেপ কার্বক্সিলেজ থাকে, ভুল, ঠিক আছে? আচ্ছা, ল্যাক আর রিউবিস্কো, রিউবিস্কো তো থাকে বান্ডেলসিস সেলে। আচ্ছা, ল্যাক বোথ রিউবিস্কো অ্যান্ড পেপ, রিউবিস্কো থাকে বাট পেপ কার্বক্সিলেজ থাকে না। আর রিচ ইন রিউবিস্কো, হ্যাঁ রিচ ইন রিউবিস্কো, ঠিক আছে? ওকে, এ প্রসেস দ্যাট মেক্স ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন C3 অ্যান্ড C4, ফটো রেসপিরেশন, দেখবো অপশানে আছে ট্রান্সপিরেশন, গ্লাইকোলাইসিস, ফটোসিনথেসিস না ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন। ওকে, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ সেল অর্গানেজ ডিউরিং ফটো রেসপিরেশন, বলো কি বলেছিলাম, CPM, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া। দেখো অপশানে রয়েছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম। ওকে, read the following statement. Both photophosphorylation and oxidative phosphorylation involve uphill of protons across the membrane. আচ্ছা, দেন কি বলেছে, আচ্ছা, ইন ডাইকট স্টেম নিউ ক্যাম্বিয়াম অরিজিনেট ফ্রম দ্য পেরিসাইকেল অ্যাট দ্য টাইম। ইচ্ছা এগুলো এখনও তো পড়া হয়নি, এগুলো আমি তোমাদের যখন পড়াবো তখন আমি তোমাদের এই কোশ্চেনটা অ্যাড্রেস করে দেবো, এগুলো এখনও পড়ানো হয়নি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্গানিজম ইজ কারেক্টলি ম্যাচড উইথ 3 ক্যারেক্টারিস্টিক, দেখো পি বলেছে C3 পাথওয়ে, এন্ডোস্পার্মিক সিড, ব্যাকটেরিয়া, এগুলো এখনও পড়ানো হয়নি তোমাদের, ঠিক আছে? এগুলো ছেড়ে দাও। এবার পরের কোশ্চেন আসো, ক্যাম হেল্প ইন, ক্যাম কিসে হেল্প, কনজার্ভিং ওয়াটার। দেখো ক্যাম, আমি বলেছিলাম ক্যাম হলো সাকুলেন্ট জেরোফাইট, আমি মানে তোমাদের এই ওয়ার্ডটা বলেছিলাম, বা না বললে তোমরা এটা লিখে নাও, বুঝলে তো? দেখো এটা লিখে নাও তোমরা, তাহলে ক্যাম প্লান্ট হচ্ছে সাকুলেন্ট জেরোফাইট, কনজার্ভিং ওয়াটার মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, ইন ক্র্যাঞ্চ অ্যানাটমি বান্ডেলসিস সেল হ্যাভ, দেখো থিন ওয়ালস, মেনি ইন্টারসেলুলার স্পেস, কী বলেছিলাম, বান্ডেলসিস সেল থিক হবে, নো ইন্টারসেলুলার স্পেস, দেখো বি, আর লার্জ নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট থাকবে, ঠিক আছে? ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এসেনশিয়াল ফর ফটোলাইসিস, দুটো জিনিস, MnCl অ্যান্ড Ca, কিসে ইউজ হয়, ফটোলাইসিস অফ ওয়াটার, ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে MnCl অ্যান্ড Ca কিসে ইউজ হয়, ফটোলাইসিস অফ ওয়াটার, এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, PGA as the first CO2 fixation product was discovered in the photosynthesis of, তাহলে PGA কার ক্ষেত্রে বলো, অ্যাঞ্জিওস্পার্ম, সোজা গল্প। ওকে, ব্রায়োফাইট, অপশন কী কী ছিল, ব্রায়োফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম না অ্যালগা,
angiosperm. Okay. C4 plants are more efficient in photosynthesis than C3 plants due to বলো কেন? কারণ হাই লিপেরিয়া না প্রেজেন্স অফ লার্জ নাম্বার অফ ক্লোরোপ্লাস্ট ইন লিপস। হ্যাঁ কেন বলো কেন? কেন? কারণ তোমার হচ্ছে ওদের মধ্যে কী পাওয়া যায়? ক্র্যাঞ্চ অ্যানাটমি। আচ্ছা এখানে একটা প্রেজেন্স অফ থিন কিউটিক্যাল না, থিক কিউটিক্যাল থেকে লোয়ার রেট অফ ফটো রেসপিরেশন হয় না, ঠিক আছে। আচ্ছা এখানে দুটো অপশনের মধ্যে একবার দেখা যাক। তাহলে 21 দাগের অ্যান্সার ডি দেওয়া আছে, লোয়ার রেট অফ, ঠিক আছে। ক্র্যাঞ্চ অ্যানাটমি ঠিক আছে, বাট এখানে যে কোশ্চেনটা জিজ্ঞেস করে C4 প্ল্যান্ট আর মোর এফিশিয়েন্ট ফটোসিনথেসিসে কেন? কারণ ওর মধ্যে ফটো রেসপিরেশন কম হয়, ঠিক আছে। ওকে, আর 20 সি অ্যান্সার, 20 ডি, ওটা আগেরটা অ্যালগা হবে, ঠিক আছে। অ্যালগা, সরি আমি দুটো ভুল বলে দিয়েছি, ওটা অ্যালগা হবে, সরি ওটা অ্যালগি হবে, ঠিক আছে। অ্যালগি মনে রাখবো। ওকে, আর সব তো ঠিকই আছে। ওকে 17 ঠিক আছে, সব ঠিক আছে, ওটা অ্যালগি হবে, ঠিক আছে। এক মিনিট দাঁড়াও, আসলে বইটা এক মিনিট ওয়েট করতে দাও, বইটা ভালো করে। হ্যাঁ, দেন যে তোমাদের কোশ্চেনটা জিজ্ঞেস করেছে যে রিড দ্য ফলোইং 4 স্টেজ 1 2 3 4 আর রাইট অপশন দেখো। জেড স্কিম অফ লাইট রিয়াকশন টেক্স প্লেস ইন প্রেজেন্স অফ PS অনলি, না PS1 PS2 বোথ, তাহলে প্রথমটা ভুল। ওকে, অনলি PS1 ইজ ফাংশন ইন সাইকেল, একদম ঠিক, 2 ঠিক আছে। ওকে, সাইক্লিক ফটো রেসপিরেশন রিজাল্টস ইন দ্য সিনিউ, না কোনো এটিপিরই হয়, NADPH2 কোনো দরকার নেই, তাহলে 2 ঠিক আছে। 3 ভুল, 1 ভুল। স্টোমাল অ্যামিলি ল্যাক PS2 অ্যালুজিলাইজ NADP, একদম ঠিক। তাহলে অ্যান্সার কী হবে আমাদের? 2 আর 4, কী হবে? 2 আর 4, তাহলে এ হবে অ্যান্সার, তাহলে 22-এর এ হবে অ্যান্সার আমাদের, ঠিক আছে। ওকে 23, এবার 23-এ দেখো, 23-এ একটা ছক দেওয়া আছে যেটা আমি তোমাদের বলে দিয়েছিলাম। এ কী হবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, আর ম্যালিক অ্যাসিড এখানে আসবে, বি হচ্ছে ম্যালিক অ্যাসিড। আচ্ছা, আর সি তোমাদের কী হবে? পাইরুবিক অ্যাসিড, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে দেখো পাইরুবিক অ্যাসিড, কিন্তু এখানে প্রসেসের নাম জিজ্ঞেস করেছে নিচে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অপশান কারেক্ট ওয়ার্ডস নেন। দেখো তাহলে প্রথমে কী হচ্ছে? ফিক্সেশন CO2, আর দেন তোমার কী হচ্ছে? ডিকার্বক্সিলেশন, দেন তোমার কী হচ্ছে? রিজেনারেশন, ঠিক আছে। আচ্ছা, ক্রাঞ্চ অ্যানাটমি ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিভস অফ মাস্ট, কার মধ্যে বলো? সুগার কেন, ময়জি সুগার কেন, ঠিক আছে, মেজ সুগার কেন। আচ্ছা আচ্ছা, সাইক্লিক ফটো, কারণ ওটা C4 প্ল্যান্ট, মেজ সুগার কেন এর হচ্ছে কি প্ল্যান্ট? C4 প্ল্যান্ট। ওকে, সাইক্লিক ফটোফসফোরাইলেশন রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ, বলো সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক তো, সাইক্লিক, সাইক্লিক, তাহলে সাইক্লিক যদি হয় তাহলে ATP NADPH হওয়ার কোনো প্রশ্নই নেই, ATP NADPH O2 হবে না, শুধুমাত্র ATP, ঠিক আছে, সাইক্লিক। আচ্ছা নেক্সট, স্টোমা ইন দ্য ক্লোরোপ্লাস্ট অফ হায়ার প্ল্যান্ট কন্টেন্স, তাহলে স্টোমাটা কি আছে? লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশন এনজাইমস, রাইবোজোম, ক্লোরোফিল, লাইট ইন্ডিপেন্ডেন্ট, তাহলে স্টোমাটা কী হয় বলো? লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন এনজাইম। আচ্ছা, কারণ ডার্ক ফেজ, ইলেকট্রনস ফ্রম এক্সাইটেড ক্লোরোফিল মলিকিউল অফ ফটোসিস্টেম 2 আর একসেপ্টেড বাই, বলো ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম যদি 2 হয় তাহলে কী দিয়ে বলো? দেখো কী বলছে? ইলেকট্রনস ফ্রম এক্সাইটেড ক্লোরোফিল মলিকিউল অফ এ ফটোসিস্টেম 2 আর এক্সাইটেড বাই প্লাস্টোকুইনন, তোমার হচ্ছে ফেরোডক্সিন, সাইটোক্রোম বি, সাইটোক্রোম এ, বলো প্লাস্টোকুইনন। কারণ দেখো আসলে এটা হচ্ছে ফায়োফাইটিন হয়, বাট এখানে যদি কোনো অ্যান্সার না থাকে তো প্লাস্টোকুইনন হয়। আর তোমরা অ্যান্সারও দেখে নিতে পারো, 27 দেখবা, 27-এর এ আছে অ্যান্সার, বললাম এই থাকবে। কারণ কেন? কারণ ফিওফাইটিন, তারপর প্লাস্টোকুইনন,
তারপরে হচ্ছে সাইটোক্রোম B6F, তারপরে প্লাস্টোসায়ানিন, আর প্লাস্টোসায়ানিনের পরে কী আসবে, প্লাস্টোসায়ানিনের পরে কী আসবে তোমার হচ্ছে PS1, আর PS1-এর পরে আসবে FRS, তারপরে FD, তারপরে NADP রিডাক্টেজ। ঠিক আছে, ওকে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো ঝড়ের মতো সব কোশ্চেন হবে। এবার নেক্সট, C4 প্ল্যান্টস আর ফটোসিন্থেটিক্যালি মোর এফিশিয়েন্ট দ্যান C3 প্ল্যান্টস, বিকজ বলো, কারণ ওই CO2 জেনারেটেড ডিউরিং কি না ফটোসিনথেসিস মোর এফিশিয়েন্ট, কি অপশান দিয়ে কি পড়ে নি, দ্য CO2 ইফ্লাক্স ইজ নট প্রিভেন্টেড, না এটা কোনো ইয়ে নেই। আচ্ছা, কারণ দুটো ক্ষেত্রে দে হ্যাভ মোর ক্লোরোপ্লাস্ট। আচ্ছা দেন দেখি, দ্য CO2 কম্পেনসেশন পয়েন্ট ইজ মোর, CO2 compensation point is more. ওকে, আর কি, CO2 generated during photorespiration is trapped and recycled through PEP carboxylase। তো 28-এর ডি তো হতে পারে না, কারণ ডি তো হবে না, আর এক তো হবেই না। এখন অপশান দুটোর মধ্যে বি আর সির মধ্যে, তো ক্লোরোপ্লাস্ট হবে 28B বললাম ক্লোরোপ্লাস্ট, কারণ ওই যে ক্রাঞ্জনাটমি, আমি ওইটাই বলে দিয়েছিলাম ক্রাঞ্জনাটমি। ওকে, দেন এবার দেখো নেক্সট কোশ্চেন কি, লিভস অফ C4 প্লান্টস ম্যালিক অ্যাসিড সিনথেসিস ডিউরিং ফিক্সেশন। বলেছিলাম CO2 ফিক্সেশন ম্যালিক অ্যাসিডের সিনথেসিসের ক্ষেত্রে কোথায় হয় বলো, মেসোপিল সেলে। মেসোপিল সেল। আচ্ছা, ইন লিভস, আচ্ছা পরের কোশ্চেনে চলো, ডিউরিং ফটোরেসপিরেশন দ্য অক্সিজেন কনজিউমিং রিয়াকশান অকার ইন, অক্সিজেন কনজিউমিং কোথায় হয় বলো, অপশান কি, স্টোমা অফ ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, স্টোমা অফ ক্লোরোপ্লাস্ট অ্যান্ড পারক্সিজম, আর গ্রানা অফ ক্লোরোপ্লাস্ট। এই কোশ্চেনটাই আমি বলেছিলাম, এই কোশ্চেনটা তোমরা লিখে রাখবা, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা লিখে রাখবা, ঠিক আছে। স্টোমা অফ ক্লোরোপ্লাস্ট আমি বলেছিলাম এই CPM সম্পর্কে ওর অনেক রিয়াকশান আছে, কিছু জিনিস, যেমন এই কোশ্চেনটা মনে রাখবা, স্টোমা অফ ক্লোরোপ্লাস্ট অ্যান্ড পারক্সিজম, বোঝা গেল। ওকে, ইন ফটোসিস্টেম 1 দ্য ফার্স্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার, বলো কে, ফটোসিস্টেম যদি 1 হয় তাহলে ফার্স্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার কে, যদি ফটোসিস্টেম 1 হয় দ্য ফার্স্ট ইলেকট্রন অ্যাকসেপ্টার দ্য আয়রন সালফার প্রোটিন, ফেরোডক্সিন, আর তারপরে হচ্ছে সাইটোক্রোম না প্লাস্টোসায়ানিন তো হবে না, কারণ প্লাস্টোসায়ানিন PS2-তে শেষ। আচ্ছা, সাইটোক্রোম হবে না, ঠিক আছে, ফেরোডক্সিন আর আয়রন সালফার প্রোটিন FRS, তো সেভাবে মনে রাখতে পারো। 32 তো 33 সেটাই বলছি, FRS, ঠিক আছে। কারণ ওই দুটোর মধ্যে কনফিউজ হতে পারে, একটা হচ্ছে তোমার ফেরোডক্সিন, কারণ এর নাম ফেরোডক্সিন রিডাক্টেড সাবস্ট্রেট, ঠিক আছে। তো এই ফেরোডক্সিনের মধ্যে আর আয়রন সালফার, এখানে আয়রনও আছে সালফারও আছে, FRS কমপ্লেক্স এটা, ঠিক আছে, FRS কমপ্লেক্সও বলে এটা। তো ফেরোডক্সিনও আছে, মানে তোমার আয়রনও আছে, প্লাস হচ্ছে আয়রন আছে, ফেরোডক্সিন না, আয়রনও আছে আর সালফার, আয়রন সালফার প্রোটিনটা। ওকে, দেন মনে রাখবা দেন কোশ্চেন কি, অ্যাজ কম্পেয়ার টু C3 প্ল্যান্ট হাউ মেনি অ্যাডিশনাল মলিকিউলস অফ ATP আর নিডেড ফর নেট প্রোডাকশন অফ 1 মলিকিউল অফ হেক্সোস সুগার বাই C4 প্ল্যান্ট। আচ্ছা দেখো, C3-র ক্ষেত্রে কত বলেছিলাম, 18-12, C4-এর ক্ষেত্রে কত বলেছিলাম, 30-12। এটা কি ছিল, NADPH, এটা ছিল ATP। এক্সট্রা ATP কত লাগছে C4 প্ল্যান্টে, বলো এক্সট্রা ATP কত লাগছে, 18-র সঙ্গে কত যোগ করলে 30 আসবে, 12 যোগ করলে, তাহলে এক্সট্রা ATP কত লাগছে, 12 ATP, 12 ATP, বোঝা গেল। ওকে, নেক্সট আসো, নেক্সট হচ্ছে ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন হ্যাজ দ্য ফলোইং রেঞ্জ অফ, কত থেকে বলেছিলাম, 400 থেকে 700 ন্যানোমিটার, ওকে, ন্যানোমিটার। ওকে, নেক্সট, photosynthesis is the C4 relatively less limited by atmospheric CO2 levels because effective pumps of CO2 in the bundle-shaped cell. আচ্ছা, Rubisco in C4 plants and higher affinity for CO2.
আচ্ছা আর কি 4 কার্বক্সিল অ্যাসিড অ্যাজ দ্য প্রাইমারি ইনিশিয়াল CO2 ফিকশন প্রোডাক্টস, দ্য প্রাইমারি CO2 ইজ মিডিয়েটেড বাই আ পেপ কার্বক্সিলেজ। এবার দেখো দুটো অপশান এখানে কারেক্ট হতে পারে, বাট মোস্ট আমরা কোশ্চেন সবসময় মোস্ট কারেক্ট মারি, তো পেপ কার্বক্সিলেজ দিয়ে হচ্ছে বলেই তোমার CO2 ফিক্সড হবে, কারণ এখানে দুটো হতে পারে। দেখো ডিউবিস্কোর ক্ষেত্রে C4 প্লাস হায়ার অ্যাফিনিটিভ CO2 হতে পারে, কারণ O2 আসছে না। এবার তুমি দুটো অপশানের মধ্যে গুলাতে পারো, বি অনাই ডি, ঠিক আছে। তো তোমরা কী করবে, দ্য প্রাইমারি ফিক্সেশন অফ CO2 ইজ মিডিয়েটেড ভায়া পেপ, কারণ পেপ কার্বক্সিলেজ দিয়ে হচ্ছে বলে, ওখানে ডিউবিস্কো দিয়ে হচ্ছিলো, এখানে পেপ কার্বক্সিলেজ দিয়ে হচ্ছে বলে। ওকে, in C3 plants the first civil product of photosynthesis during the dark reaction, তাহলে ফার্স্ট সিভিল প্রোডাক্ট ডার্ক রিয়াকশানে কত তৈরি হবে বলো, ফার্স্ট সিভিল ডার্ক রিয়াকশানে কত বলেছিলাম 3 PGA, কারণ যদি 6C তৈরি হতো সেটা আনস্টেবল ভেঙে 2 × 3 কার্বনের কী তৈরি হয়ে গেলো PGA, ঠিক আছে। ওকে, 3 ফসফোগ্লিসাইড 37, ঠিক আছে। ওকে ওকে, এবার নেক্সট, প্লান্টস অ্যাডাপ্টেড টু লো লাইট ইন্টেন্সিটি হ্যাভ কি, আচ্ছা এই কোশ্চেনটা আমার এখানে একটু উঠে গেছে, তো এই কোশ্চেনটা তোমরা করে নিও। আর হুইচ ফ্র্যাকশন অফ ভিজিবল স্পেকট্রাম অফ সোলার রেডিয়েশন প্রাইমারলি অ্যাবজর্বড বাই ক্যারোটিনয়েডস অ্যান্ড হায়ার প্ল্যান্টস, বলো কোনটা হবে বলো, ভায়োলেট আর ব্লু, এইগুলো মনে রাখবে। এইগুলো কেন বলছি, কারণ এইগুলো মনে রাখার জিনিস, এগুলো তো মানে তোমার কী বলে, এগুলো তো তোমার নয় যে মানে কনসেপ্ট না যে আমি বলে দেবো কনসেপ্ট বুঝিয়ে দেবো না, এগুলো মনে রাখতে হবে, এইগুলো কপিতে লিখে রাখতে হবে, মানে ডাউট কপি যেটা সেটাই লিখে রাখতে হবে। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রং ইন রিলেশন টু ফটোরেসপিরেশন, দেখো ইট অকার্স ইন ক্লোরোপ্লাস্ট, ওকে ঠিক আছে, ইট অকার্স ইন ডে টাইম অনলি, আচ্ছা ইট এ ক্যারেক্টার অফ ডে টাইম, ঠিক আছে, ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ C4 প্ল্যান্ট, C4 প্ল্যান্ট নাকি C3 প্ল্যান্ট না, তো C4 প্ল্যান্ট তো হবে না, তো সি অপশান, ঠিক আছে, ইনকারেক্ট। আচ্ছা, ইন সুগার কেন প্ল্যান্ট CO2 is fixed to malic acid, in which enzyme that fix CO2 is, দেখো কী বলো পেপ, ঠিক আছে, মানে ফসফোএনাল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ। স্টোমাটা অফ ক্যাম্প প্ল্যান্টস আর অলওয়েজ ওপেন, কী বলেছিলাম ক্যাম্প প্ল্যান্টের ক্ষেত্রে স্টোমাটা কখন ওপেন থাকবে, বলে ফেলাও তাড়াতাড়ি, কখন বলেছিলাম বলো, কখন স্টোমাটা কখন ওপেন থাকবে, নাইট ওপেন থাকবে, এই জন্য একে কী প্ল্যান্ট বলা হয়েছিল, স্কোটো অ্যাক্টিভ প্ল্যান্ট, কী বলা হয়েছিল স্কোটো অ্যাক্টিভ প্ল্যান্ট, কারণ এক্ষেত্রে নাইটে ওদের স্টোমাটা ওপেন থাকে, দেখো এখানে লেখা রয়েছে ওপেন ডিউরিং দ্য নাইট অ্যান্ড ক্লোজ ডিউরিং দ্য ডে, ঠিক আছে। ওকে, হুইচ এলিমেন্ট ইজ লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য পরফাইরিং, ম্যাগনেশিয়াম, মনে রাখবা ক্লোরোফিল, চলো তাহলে ক্লোরোফিলে কী বলেছিলাম, ম্যাগনেশিয়াম, পরফাইরিন, হেড অ্যান্ড ফাইটল টেল বলে দিয়েছিলাম, তাই ম্যাগনেশিয়াম সেন্টারে থাকবে। ওকে, আচ্ছা আর কিছু কোশ্চেন করাবো আমি, বাকি তোমরা ঘরে করে নিও, আর আমি কালকে তোমাদের রেসপিরেশন শুরু করবো কিন্তু, ঠিক আছে। ওকে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফলোয়িং কনসার্স ফসফোরাইলেশন, দেখো ADP ফসফোরাইলেশন কখন হবে, যখন ADP প্লাস ইনঅর্গানিক ফসফেট থেকে লাইট এনার্জি দিয়ে ATP তৈরি হবে, দেখো কোনটায় তৈরি হচ্ছে, তোমার হচ্ছে বিতে। আচ্ছা ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবজর্ব লাইট এনার্জি ফর ফটোসিনথেসিস, কোনটা লাইট এনার্জি অ্যাবজর্ব করবে ফর ফটোসিনথেসিস, লাইট এনার্জি ফর ফটোসিনথেসিস, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবজর্ব লাইট এনার্জি ফর ফটোসিনথেসিস, ক্লোরোফিলই করে ক্লোরোফিলে। আচ্ছা ওকে ঠিক আছে, আর আমি তোমাদের আরেকটা কোশ্চেন করিয়ে দিচ্ছি, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং পিগমেন্ট অ্যাক্ট অ্যাজ এ রিয়াকশন সেন্টার ডিউরিং ফটোসিনথেসিস, P700, এটা মনে রাখবা, ঠিক আছে, P700। আমি একবার ইয়ে করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, ক্লোরোফিল এ মলিকিউল as at its carbon atom 3 of the pyrrole ring 2 has
ওয়ান অফ দ্য ফলোয়িং, দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর, মিথাইল গ্রুপ, এই কোশ্চেনটা 56 নাম্বার কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, 56 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটার ছবিটা আমি আজকে তোমাদের টেলিগ্রামে পাঠিয়ে দেবো, ঠিক আছে, টেলিগ্রামে পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে, ওকে। আর কি, আর তো দ্য কোর অফ মেটাল অফ ক্লোরোফিল বলে দিয়েছি ম্যাগনেসিয়াম, ওকে। আর তো সব তোমরা পারবে, সবই করিয়ে দিয়েছি। ফটো রেসপিরেশন ইজ ফেভার্ড বাই হাই টেম্পারেচার লো O2, হাই হিউমিডিটি টেম্পারেচার, হাই O2 লো CO2, হাই O2 লো CO2, এই জন্য তো ইউবিস্কো কি O2-র মতো কাজ করবে। ওই রাম দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, হয়তো তোমাদের মনে আছে, ওকে। আর C4 প্ল্যান্টে CO2 ফিক্সেশন ইজ ডান বাই মেসোপিল সেল, ওকে। দেখি, ঠিক আছে তাহলে। আর আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, হুইচ টেকনিক হ্যাজ হেল্ড ইন ইনভেস্টিগেশন অফ কেলভিন সাইকেল। কেলভিন সাইকেল ইনভেস্টিগেশনে কোন টেকনিক ইউজ হয়? এক্স রে ক্রিস্টালোগ্রাফি, না এক্স রে টেকনিক, না রেডিও অ্যাক্টিভ আইসোটোপ টেকনিক, না ইন্টারমিটেন্ট লাইট। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ টেকনিক, এটা মনে রাখবো, ঠিক আছে, ওকে। ওকে, বাকি সব কমপ্লিট। তাহলে এখানে আমাদের ফটোসিনথেসিস তোমার শেষ হলো, আজকে ফটোসিনথেসিস আমাদের তোমার শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এরপর কি করবে তোমরা? এরপর বাড়িতে বসে এর উপরে তোমরা নোটসটাকে এনসিইআরটিটা পড়বে, নোটসটাকে ভালো করে রিভাইজ করবে, আর বারবার এবার প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করবে, প্রচুর কোশ্চেন। আমি কিছু দেবো আজকে এমসিকিউ, আর নোটসটা আমি আজকে পাঠিয়ে দেবো টেলিগ্রামে। তোমরা অবশ্যই টেলিগ্রামটা আজকে জয়েন করে নিও। আর আমি যে কোশ্চেনগুলো বললাম, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলোর ছবি তুলে আমি তোমাদের টেলিগ্রামে পাঠিয়ে দেবো। তো টেলিগ্রামের লিঙ্ক নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশন সেকশানে, অবশ্যই তোমরা জয়েন করে নিও, অবশ্যই জয়েন করে নিও, অবশ্যই। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের সেখানে অ্যাড্রেস করে দেবো। না হলে আমি টেলিগ্রামে তোমাদের বলে দেবো, যদি কিছু প্রবলেম হয়, না হলে আমি পরের ভিডিওয় তোমাদের আমি সেটা এক্সপ্লেন করে দেবো। কোনো কনসেপ্ট থাকলে সব জিজ্ঞেস করবে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, আর যেটা সেটা হচ্ছে আমি কালকে শুরু করব তোমাদের রেসপিরেশন। তোমরা একটা জিনিস দেখবে, আমি যখন রেসপিরেশন পড়াবো, এই ফটোসিনথেসিস আর রেসপিরেশন একটা আরেকটার সাথে কানেকশান আছে, ঠিক আছে। তো এই দুটো কানেক্ট কিভাবে করতে হয় সেটা আমি কালকে তোমাদের বোঝাবো, ঠিক আছে। আর দেখবে তারপরে তোমাদের এত সুন্দর লাগবে পড়তে। এই ফটোসিনথেসিস আর রেসপিরেশন সবাই বলে কঠিন, কিন্তু কঠিন কিছুই না, এই সব থেকে সোজা চ্যাপ্টার। বাট এটা কি খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, এই জন্যই টাইম লাগে, খুব কনসেপচুয়াল চ্যাপ্টার। যদি কনসেপ্ট না ক্লিয়ার হয় তাহলে হবে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে প্রথম কথা। তো কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো, আর যদি কিছু না বোঝো ভিডিও সেই জায়গাটা দেখে নিও। আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, ঠিক আছে। তো আজকে আমি এখানেই রাখলাম, আর কালকে আমরা রেসপিরেশন নিয়ে আমরা দেখা করবো আবার, ঠিক আছে। তো ভালো থেকো তোমরা, আর কিছু না বুঝলে বলে দিও, আর সুস্থ থেকো, ঠিক আছে। তাহলে এখানে শেষ করছি আজকে, বাই।